খবর সংযোগের সাপ্তাহিক হাইলাইটে আপনাদের স্বাগতম। কল্পনা করুন একজন শক্তিশালী বন্ধু যে সব সময় আপনার পাশে ছিল, হঠাৎ করে আপনাকে বলল, দুঃখিত আমি আর সাহায্য করতে পারবো না। তখন আপনার অবস্থা কী রকম হবে? ঠিক একই ঘটনা ঘটছে রাশিয়া এবং চীনের মধ্যে। পুতিনের রাশিয়া যেখানে অর্থনৈতিক সংকটে ডুবে যাচ্ছে, সেখানে তার সবচেয়ে বড় বন্ধু তাকে না বলে দিয়েছে। কিন্তু কেন? কি এমন হয়েছে আর এর পরিণতি কি হতে পারে? প্রথম অধ্যায় রয়েছে রাশিয়ার অর্থনৈতিক বিপর্যয়। রাশিয়ার অর্থনৈতিক কতটা খারাপ অবস্থায় একটু দেখে আসা যাক। দেখুন বন্ধুরা, 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হতে যাচ্ছে। কারণ এটা প্রায় 4 বছর হতে যাচ্ছে যুদ্ধটা। বড় কোনো যুদ্ধ যদি যে কোনো দেশেই হোক না, সে যতই অর্থনৈতিকভাবে শক্তিশালী বা পরাশক্তি হোক, তাদের কিন্তু এফেক্ট পড়বেই। সেই এফেক্টটা এখন রাশিয়ার উপরে পড়ছে। কিন্তু 2024-25 সালে এসে পরিস্থিতি হয়ে গেছে একেবারে আশঙ্কাজনক। মূল সমস্যাগুলো কি কি? নাম্বার 1, সুদের হার আকাশ ছোঁয়া। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়ে করেছে 21%। কল্পনা করুন কোনো ব্যবসায়ী এই রেটে লোন নিয়ে ব্যবসা চালাতে পারবে? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। নাম্বার 2, মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন হয়েছে 9.5% থেকে 21 থেকে 22%। মানে মানুষের আয় আছে কিন্তু ক্রয় ক্ষমতা খুব কমে গেছে। নাম্বার 3, কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। শুধু 2025 সালে প্রথম 6 মাসে 30.4% কোম্পানি লোকসানে চলছে। এটা 2020 সালের করোনা মহামারীর পর সর্বোচ্চ। নাম্বার 4, শ্রমিক সংকট। 2.7 মিলিয়ন শ্রমিক কম, যুদ্ধে মানুষ গেছে, দেশ ছেড়ে পালিয়েছে, কারখানায় কাজ করবে কে? এটা একটা বড় প্রশ্ন। গ্যাসপ্রমের করুণ অবস্থা। এবার আসি গ্যাসপ্রমের কথায়। রাশিয়া এই গ্যাস কোম্পানি একসময় ছিল দেশের অর্থনীতির মেরুদণ্ড। 2023 সালে ক্ষতি $7 বিলিয়ন, 2024 সালে ক্ষতি $10 বিলিয়ন, আর 2025 সাল শেষে এটার একটা ক্ষতির রেশিও আসবে। এখনো আসেনি সেটা। আগামী 10 বছরে প্রত্যাশিত ক্ষতি কি রকম হতে পারে যদি এইভাবে চলতে থাকে? $179 বিলিয়ন। কেন এমন হলো? ইউরোপীয় বাজার হারিয়ে ফেলেছে। কিছু কিছু ইউরোপিয়ান দেশ ডার্ক ফিল্টার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেল কিনছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। ইউরোপ ছিল তাদের সবচেয়ে বড় কাস্টমার, এখন সেই বাজার প্রায় বন্ধ। দেউলিয়াত্বের বন্যা। কয়লা শিল্পে 23টি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আরও 53টি দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শপিং মলগুলো 800টি শপিং মল দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। ট্রান্সপোর্ট সেক্টর কী রকম অবস্থা? 30% ফ্রেট ক্যারিয়ার দেউলিয়াল হতে পারে। রিয়েল এস্টেট 44% বিনিয়োগ কমেছে। Heftige Gefechte mitten in der Stadt. ডিসেম্বর 2025 রাশিয়া দাবি করেছে তারা দখল করে নিয়েছে পোক্রোভস্ক শহর। পোক্রোভস্ক, যাকে রাশিয়ানরা এখনো তার পুরনো সোভিয়েত নাম ক্রাসনো আমেকস বলে ডাকে, এটা কোনো সাধারণ শহর না। যুদ্ধের আগে এখানে 60,000 মানুষ বসবাস করত। ক্যান ইউ ইমেজিন কত বড় শহরটা ছিল? কিন্তু সংখ্যাটা মাত্র কয়েক মাসে নেমে এসেছে 1500-তে। কেন? কারণ 2024 সালের আগস্ট থেকে রাশিয়ান বাহিনী এই শহরকে 4 দিক থেকে ঘিরতে শুরু করে দিয়েছিল। কিন্তু আসল প্রশ্ন হলো, এই শহর কেন এতটা গুরুত্বপূর্ণ? কেন? কারণ কয়লা, যুদ্ধের জ্বালানি। এই শহরে আছে বিশাল কয়লা খনি। কোকিং কয়েল তৈরি হয় এখানে। এটা দিয়ে ইউক্রেনের স্টিল ইন্ডাস্ট্রি চলে, এখন যেটা রাশিয়ার দখলে। একটু ভাবুন তো, যুদ্ধে সব কিছুর জন্য স্টিল লাগে। অস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ, সব আপনি যা ভাববেন সবগুলোই। কিন্তু ইউক্রেনের স্টিল উৎপাদনের অর্ধেকই নির্ভর করত এই এলাকার খনিগুলোর উপর। পোক্রোভস্ক হারানো মানে ইউক্রেনের স্টিল উৎপাদন 7.5 মিলিয়ন টন থেকে নেমে যেতে পারে মাত্র 2 3 মিলিয়ন টনে। সাপ্লাই লাইন হাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটাই সব না। পোক্রোভস্ক হচ্ছে একটা রেলওয়ে সড়ক যোগাযোগের মাল্টিপল। এখান থেকে পথ চলে গেছে জোনেক্স অঞ্চলে সব গুরুত্বপূর্ণ শহরে। ক্রামাতস্ক, সোভিয়ানস্ক, মানে এই শহর দিয়ে ইউক্রেনীয় বাহিনী তাদের ফ্রন্টলাইন সৈন্যদের কাছে খাবার, গোলাবারুদ, অস্ত্র পাঠাতো। এখন এই লাইন কাটা পড়ে গেছে, কারণ এই লাইন দখল করে নিয়েছে পুতিনের বাহিনী।
রাশিয়ার যুদ্ধযন্ত্র ধ্বংস হয়ে গেছে। পুতিনের জন্য কি সত্যি খেলা শেষ? সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন এমন হেডলাইন প্রায় দেখা যায়, রাশিয়ার জন্য শেষ, পুতিন হেরে গেছেন, ইউক্রেনের চূড়ান্ত বিজয়। কিন্তু আসল সত্যটা কি? বন্ধুরা, আমি আজকে আপনাদের জানাবো। 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখন 3 বছর পার করে চতুর্থ বছরের দিকে গড়িয়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। আর এই দীর্ঘ সময় দুই পক্ষে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ন্যাচারালি দুইটা দেশ যখন যুদ্ধ করে এবং আধুনিক অস্ত্র দিয়ে যখন যুদ্ধ করে তখন ক্ষয়ক্ষতি দুই পক্ষেরই হবে, কারো বেশি কারো কম। আজ আমরা আবেগ নয় বরং তথ্য আর বিশ্লেষণ দিয়ে বুঝবো আসলে কি ঘটছে। প্রথমে আসি ইউক্রেনের তথাকথিত গোপন অস্ত্র নিয়ে। এখানে কয়েকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু খেয়াল করবেন। ড্রোন প্রযুক্তি। ইউক্রেন সত্যি ড্রোন যুদ্ধে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। তাদের তৈরি করা কম খরচের ড্রোনগুলো রাশিয়ার লক্ষ লক্ষ ডলারের ট্যাঙ্ক আর সামরিক যানবাহন ধ্বংস করছে। এটা সত্যি একটা গেম চেঞ্জার। কিন্তু এটা কারা বলছে? এটা বলছে পশ্চিমারা। অন দ্য ফিল্ড কি হচ্ছে আমি ভিডিওর শেষে বলবো, আপনারা সঙ্গে থাকেন। পশ্চিমা সাহায্য। আমেরিকার হামার্স, জার্মানির লেপার্ড ট্যাঙ্ক, ব্রিটেনের স্টর্ম শ্যাডো মিসাইল, এইসব অস্ত্র ইউক্রেনকে নতুন শক্তি দিয়েছে। এগুলো অবশ্যই যুদ্ধের মোড় পাল্টাতে সাহায্য করছে। এগুলো কিন্তু যুদ্ধের প্রথম থেকে দেওয়া হয়েছিল, এখন খুব অল্প পরিসরে দেওয়া হচ্ছে, তাই এটাও একটা প্রোপাগান্ডা। সাইবার আক্রমণ। ইউক্রেনের সাইবার ইউনিট রাশিয়ার যোগাযোগ ব্যবস্থা বারবার আঘাত করছে, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক তাদের তরফ থেকে। কিন্তু এবার আসে আসল কথায়, রাশিয়ার জন্য সব শেষ, এই দাবিটা কতটা সত্য? রাশিয়ার সামরিক শক্তি যদি আমরা বিশ্লেষণ করি, রাশিয়ার কাছে এখনো বিশাল সামরিক ভান্ডার রয়ে গেছে। তাদের পারমাণবিক অস্ত্র, দীর্ঘ পাল্লার মিসাইল আর বিশাল সেনাবাহিনী এখনো অক্ষত। হ্যাঁ, তারা ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু শেষ হয়ে যায়নি। Stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. আজকের পৃথিবীতে যদি একটা শব্দ সবচেয়ে বেশি শোনা যায়, বারবার উচ্চারণ করা হয়, সেটা হচ্ছে ইরান। ঠিক ধরেছেন বন্ধুরা, কিন্তু ইরানের গল্প বলতে গেলে আরও 3টি দেশের নাম অটোমেটিক চলে আসবে। নাম্বার 1 রাশিয়া, যে এক সময় সুপার পাওয়ার ছিল, এখন আবার ফিরে আসছে। নাম্বার 2 চীন, যে যুদ্ধ ছাড়াই বিশ্ব জয় করে চলেছে। নাম্বার 3 ভারত, যে সবার সাথে কথা বলে কিন্তু কাউকে বিশ্বাস করে না। এই 4টা দেশ মিলে তৈরি করছে একটা নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে আমেরিকা আর ইউরোপ ধীরে ধীরে কোণঠাসা। ইরান শুধু একটা দেশ নয়, পুরো সিস্টেম। কিভাবে? প্রথমে বুঝতে হবে ইরান মানে শুধু একটা দেশ না, ইরান হলো একটা সিস্টেম, একটা নেটওয়ার্ক, একটা আইডিয়া। ইরানের 3টা শক্তি। নাম্বার 1 ভূগোলের মাস্টার কি। ইরান চাইলে এক সপ্তাহে তেলের দাম প্রায় দ্বিগুণ করে দিতে পারে, কিন্তু তাতে সবচেয়ে বেশি কে লাভবান হইব? পুতিনের রাশিয়া। কারণ রাশিয়াও তেল বিক্রেতা। তেলের দাম বাড়লে তার যুদ্ধ তহবিল একেবারে পরিপূর্ণ ভরে যাবে। নাম্বার 2 প্রক্সি নেটওয়ার্ক, সরাসরি যুদ্ধ ছাড়াই প্রভাব। ইরান কখনো খুব প্রয়োজন না পড়লে বা গায়ের উপরে যদি যুদ্ধ না এসে পড়ে, সরাসরি যুদ্ধে কিন্তু যায় না, কিন্তু তার হাজার হাজার হাত ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্য আর আফ্রিকা জুড়ে। যেমন লেবাননে অন্য নামে ইরানি সেনারা কাজ করে, ইয়েমেনে আরেক নামে কার্যক্রম চালায়, ইরাকে ভিন্ন দলের নাম করে নিজেদের লোক কাজে পাঠায়। আর সিরিয়া একসময় আসাদ সরকারের সমর্থন ছিল, এখন কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে। এদিকে বলে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, মানে সরাসরি লড়াই না করে প্রভাব বিস্তার করা। নাম্বার 3 রাজনৈতিক ধৈর্য, 40 বছরের খেলা। 1979 সালে বিপ্লবের পর থেকে ইরান একটা জিনিস ভালো করে জানা নিয়েছে, কি জানছে? সরাসরি যুদ্ধ করুম না আমরা, দীর্ঘমেয়াদী টিকে থাকুম, আর এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা এমন 3টি ঘটনা নিয়ে কথা বলবো যেগুলো শুনলে মাথা ঘুরে যাবে। ট্রাম্প নাকি পুরো লাতিন আমেরিকায় স্থল অভিযান চালাবেন, ইউক্রেনকে ভাগ করে নিতে চায় আমেরিকা আর রাশিয়া।
আর ইমরান খানের স্ত্রী ইলন মাস্কের কাছে সাহায্য চাইছেন। শুনতে সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু এগুলো সব সত্যি ঘটনা। আর এই তিনটি ঘটনা একসাথে কী বার্তা দিচ্ছে সেটি জানলে আপনি চমকে উঠবেন। ট্রাম্পের মাদক যুদ্ধ। প্রথমে আসি ট্রাম্পের কাছে। সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ট্রাম্প বললেন, আমরা সমুদ্রে 96% মাদক আটকে দিয়েছি, এখন স্থল অভিযান শুরু করব। এটা খুব শীঘ্রই ঘটবে। এখন মজার ব্যাপার হলো, তিনি বললেন না কোথায় হামলা হবে আর কখন হবে, কিন্তু একটি জিনিস পরিষ্কার করে দিলেন, শুধু ভেনেজুয়েলা না, যারাই আমেরিকায় মাদক পাঠায় তাদের সবাইকে টার্গেট করা হবে। মানে কলম্বিয়া, মেক্সিকো, পেরু, কেউই বাদ নেই। এবার ভাবুন তো, সেপ্টেম্বর থেকে আমেরিকার নৌবাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পরিবহনকারী বলে জাহাজ ডুবিয়ে দিচ্ছে। কত মানুষ মারা গেছে আপনি জানেন? রিপোর্ট বলছে বিপুল প্রাণহানি, কিন্তু কেউ কথা বলছে না। ট্রাম্প একটা জিনিস খুব চালাকির সাথে বলছেন। তিনি বলছেন, আমেরিকায় মাদকের অতিরিক্ত মাত্রায় যত মানুষ মরছে সেটাকে যদি যুদ্ধের হতাহত ধরি তাহলে এটি একটি তুলনাহীন যুদ্ধ। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু এখানে একটি বিশাল সমস্যা আছে। আমেরিকান কংগ্রেস বলছে এই স্থল হামলার কোনো আইনি ভিত্তি নেই। মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি অন্য দেশে ঢুকে যুদ্ধ করতে পারবেন না, শুধু মাদকের অজুহাতে। And I'll say, no, it isn't. We have to keep winning. We have to win more. We're going to win more. ইউক্রেনে রাশিয়ার তাণ্ডব। বন্ধুরা, প্রথমেই আসে ইউক্রেনের ঘটনায়। আপনি ইমাজিন করুন, একটা রাতে 450টিরও বেশি ড্রোন আর 30টি ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট না, এটা একদম চরম বাস্তবতা। কি হলো আসলে? রাশিয়া রাতভর টার্গেট করেছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো, সেই এনার্জি সেক্টরগুলোতে। ফলাফল 10 লাখ পরিবার অন্ধকারে ডুবে গেছে তাদের প্রেসিডেন্টের কারণে, জেলেনস্কির কারণে, তার লোভের কারণে, ন্যাটোতে ঢোকার কারণে। ন্যাটোতে ঢুকবো। পুতিন বারবার যুদ্ধ শুরু হওয়ার আগে বলছিল, তোমার নিরাপত্তা আমি দিব, তুমি ন্যাটোতে প্রবেশ করো না। কিন্তু সেই একগুমের কারণে সেই 2022 সালে পুতিন বাধ্য হয়ে হামলা চালাতে। ভাবুন তো, শীতকালে বিদ্যুৎ নেই, মানে কি হিটার নেই, লাইট নেই, গ্যাস নেই, খাবার নেই। কি হবে ইউক্রেনবাসীদের অবস্থা? টাইমিংটা কেন এত গুরুত্বপূর্ণ? শীতকাল আসছে, তাপমাত্রা মাইনাসে চলে যাচ্ছে। এই সময় বিদ্যুৎ না থাকা মানে শুধু অসুবিধা না, এটা জীবন মরণের প্রশ্ন। রাশিয়া জানে এটা, তাই এখন তারা প্রেশার বাড়াচ্ছে। ওদিক থেকে ট্রাম্পও প্রেশার বাড়াচ্ছে। জাপোরিজিয়া নিউক্লিয়ার প্লান্ট সবচেয়ে ভয়ঙ্কর অংশ। কি? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে জাপোরিজিয়ায় পারমাণবিক কেন্দ্রের সংযোগ সারা রাত বিচ্ছিন্ন ছিল। কি ভয়ঙ্কর কথা। এখন প্রশ্ন হলো, একটা নিউক্লিয়ার প্লান্ট বন্ধ থাকলেও কেন বিদ্যুৎ লাগে? কারণ রিঅ্যাক্টর ঠান্ডা রাখতে হবে, নইলে চেরনোবিল পার্ট 2। মানে এটা শুধু যুদ্ধ না, এটা পুরো ইউরোপের জন্য পারমাণবিক হুমকি। তো বলুন তো বন্ধুরা, এই ধরনের হামলা কি যুদ্ধে রুলস অনুযায়ী জায়েজ? কমেন্টে জানান। তবে যুদ্ধক্ষেত্রে সব কিছুই জায়েজ বলে ধরে নেওয়া হয়, এটা আমার মন্তব্য। কিন্তু আবার আমি বলি, 2022 সালে রাশিয়া, পুতিন বাধ্য হয়েছে ইউক্রেনে হামলা চালানোর জন্য। না হলে রাশিয়াকে যেভাবে ঘিরে ফেলা হচ্ছিল ন্যাটোর মাধ্যমে, রাশিয়ার অস্তিত্ব নিয়ে সংকট দেখা দিত। কূটনীতির খেলা, ট্রাম্পের নতুন কৌশল। এবার আসি আরেকটি মজার ঘটনায়। ডোনাল্ড ট্রাম্প মানুষটা যেখানে যান সেখানেই কিন্তু ঝড় তোলেন, কোনো সিগন্যাল ছাড়াই। এবার তিনি বের করেছেন একদম নতুন স্টাইলের একটা কূটনীতি। কি সেটা? থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করলেন কিভাবে? ট্রাম্প নিজেই বলেছেন তিনি মাত্র 10 মিনিটে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ থামিয়ে দিয়েছেন, শুল্ক দিয়ে, হুমকি দিয়ে। এই কাজটা তিনি বহু দেশেও করেছেন। পাকিস্তান, ভারতের মধ্যেও বলে তিনি এই হুমকিটা দিয়েছিলেন। তিনি বলেছেন যুদ্ধ চলতে থাকলে বাণিজ্য চুক্তি বাতিল প্লাস শুল্ক আরোপ, আর ব্যাস কাজ হয়ে গেল। দেখুন বন্ধুরা, এটা অনেকটা স্কুলের বুলিংয়ের মতো শোনালেও আন্তর্জাতিক সম্পর্কে এটা একটা শক্তিশালী টুল। কারণ থাইল্যান্ড আর কম্বোডিয়া দুজনে আমেরিকার সাথে বিজনেস করে। তারপর শুল্ক বাড়লে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাই তারা চুপ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বিশ্ব রাজনীতি এখন এমন একটা পর্যায়ে যে কোনো ছোট ঘটনা বড় যুদ্ধের কারণ হতে পারে। কূটনীতি আর সামরিক শক্তির খেলা চলছে একসাথে। খবর সংযোগের টপ নিউজের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন।
পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো থ্রিলিং টপিক নিয়ে। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন না প্লিজ। আপনাদের একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।